হ্যাঁ না সবাই তো শুধু জাস্ট বক্তব্য দেয় সেখানে বাবু স্টার্ট করেন না। হ্যাঁ গীতা পাঠ না কোরআন তেলাওয়াতটা হবে গীতা পাঠ হোক দাদা গীতা যদি পাঠ আসে তো আচ্ছা। গীতা করবে। সুপ্রিয় সহকর্মী, শহীদ নূর আলী কলেজে শহীদ নূর আলী কলেজে আজ যে আলোচনা অনুষ্ঠান হচ্ছে সেটা হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে। এই আলোচনা সভার সভাপতিত্ব করছে অত্র কলেজের সুযোগ্য অধ্যক্ষ দিবস উপলক্ষে জনাব মোহাম্মদ রাশেদ সাত্তার তরু। আমি তার আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সাথে উপবিষ্ট আছে আমাদের সহকর্মী, আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দ। এখানে প্রথমেই আলোচনা অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে আমাদের এই কলেজের প্রভাষক জনাব মাহমুদুল ইসলাম। সামনে না। সাইজে একটা সুইয়া দেখো না। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف صدق الله। এবার পবিত্র গীতা থেকে পাঠ করছেন প্রভাষক গীতা দাস। নমস্কার। আজকে আমি গীতা থেকে পাঠ করছি। প্রথমে ওম তৎসৎ হরিওম তৎসৎ ওম তৎসৎ। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতে অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃণাম্যহং পরিত্রাণায় সাধীনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনায়ার্থায় সম্ভবামি যুগে যুগে। ওম তৎসৎ। গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্য প্রতিব্রতা ব্রহ্মবলী ব্রহ্মগুদ্রা ত্রিসন্ধ মুক্ত বেহিনী অর্ধমত্তা চিতানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী দেবগ্রী পরানন্দা তথার্থ জ্ঞান ও মঞ্জুরি। ওম তৎসৎ। ওম তৎ। জগতে সবারই শান্তি হোক। নমস্কার। আমি সম্মানিত সভাপতির অনুমতি নিয়ে এবার আলোচনা পর্ব শুরু করব। তার আগে আমি একটু বলতে চাই যে আজ 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস কেন পালন করা হচ্ছে এই বিষয়ে তো বিস্তারিতভাবে বলবেনই সবাই। তারপরেও 1971 সালে 25শে মার্চ যখন অপারেশন সার্চ লাইটের মাধ্যমে এদেশে পাকিস্তান হানাদার বাহিনী গণহত্যা শুরু করে, সে রাতেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তারা অ্যারেস্ট করে এবং অ্যারেস্ট করার পূর্বে মহান স্বাধীনতার ঘোষণা তিনি দিয়ে যান। এরপরে তাকে নিয়ে যাওয়া হয় এই বাংলাদেশ অর্থাৎ তখনকার পূর্ব পাকিস্তান থেকে তাকে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় এবং সেখানে দীর্ঘ যতদিন আমাদের এই মুক্তি বাহিনী দেশটাকে মুক্ত করতে পারেনি ততদিন সে বন্দী অবস্থায় ছিল। 1971 সালের 8 তারিখে পাকিস্তান কারাগার থেকে তিনি মুক্তি পান, কিন্তু সে লন্ডন ইন্ডিয়া হয়ে বাংলাদেশে আসে 10 জানুয়ারি। সেই হিসেবেই এই বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন সেই দিবসটাকে আমরা অংশ নিচ্ছি। প্রথমে আলোচনায় অংশগ্রহণ করবার জন্য আমি আহ্বান জানাচ্ছি এই কলেজের অফিস সহকারী বাবলুর রহমানকে। সামনে দিকে গেলে আজকের ঐতিহাসিক 10 জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত শহীদ নূর আলী কলেজের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি অত্র কলেজের অধ্যক্ষ জনাব রাশেদ সাত্তার তরু এবং উপস্থিত অত্র কলেজের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী সবাইকে জানাই আসসালামু আলাইকুম। আজ ঐতিহাসিক 10 জানুয়ারি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস। 1971 সালে 26শে মার্চ যখন
রাতের অন্ধকারে পাকিস্তান হানাদার বাহিনী এদেশের নিরীহ জনগণের উপর ঝাঁপিয়ে পড়ে, তখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। এই ঘোষণা দেওয়ার পরপরই পাকিস্তান হানাদার বাহিনী পাকিস্তান বাহিনীর শাসক জনাব ইয়াহিয়া খানের আদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আটক করে পশ্চিম পাকিস্তানের কারাগারে মিয়ানওয়ালি কারাগারে বন্দী করা হয়। দীর্ঘ 9 মাস কারাবন্দির পর তিনি মুক্ত হয়ে প্রথমে তিনি লন্ডনে যান এবং সেখান থেকে তিনি দিল্লিতে ফিরে আসেন এবং সেখান থেকে তিনি বাংলাদেশে বিমানযোগে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। সেদিন রেসকোর্স ময়দানে, ঐতিহাসিক রেসকোর্স ময়দানে সেদিন লাখো লাখো বাঙালি এই প্রিয় নেতাকে সম্বর্ধনা দেওয়ার জন্যে আকুলভাবে অপেক্ষা করছিল। বঙ্গবন্ধু আসার পর তাকে সবাই প্রাণ ভরার শুভেচ্ছা জানান এবং ফুলের মালা দিয়ে তাকে সম্বর্ধনা দেওয়া হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব এদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা এবং প্রতিষ্ঠাতা, বাংলাদেশের প্রতিষ্ঠাতা। আমরা যতদিন বাংলাদেশ থাকবে এবং বাংলাদেশের 1 ইঞ্চি মাটি, স্বাধীন বাংলাদেশের 1 ইঞ্চি মাটি থাকবে, ততদিন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালি জাতির হৃদয়ে স্থান থাকবে তার। এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক এদেশের খেটে খাওয়া মানুষের। ধন্যবাদ জনাব বাবলুর রহমান। এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অত্র কলেজের প্রভাষক জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজ 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শহীদ নূর আলী কলেজের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র কলেজের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, মঞ্চে আরও উপবিষ্ট আছেন ইসলামের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক জনাব মাসুদ সাজ্জাদ, আরও আছেন পরিসংখ্যান বিভাগের সহকারী অধ্যাপক চঞ্চল দাদা সহ আমার সহকর্মীবৃন্দ, সবাই আমার সালাম রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ স্বাধীন হওয়ার পর জাতি যেমন একটি স্বাদ পেয়েছিল, তেমনি ভাবে বঙ্গবন্ধু যখন পাকিস্তান কারাগার থেকে মুক্ত হয়েছিল, মুক্ত হয়ে দেশে ফিরে আসার পরে মানুষের মধ্যে ওই রকম একটা চাঞ্চল্য ছিল। মানে মনে হয়েছে জানো মানুষের যে দ্বিতীয়বার স্বাধীনতার স্বাদ গ্রহণ করেছে। এই কারাগারে থাকা অবস্থায় পাকিস্তান সরকার তাকে কিন্তু হত্যা করতে চেয়েছিল। সঙ্গত কারণেই তাদের সেনাবাহিনী ছিল, তাদের লোকবল ছিল, জনবল ছিল। ওই সময় রাষ্ট্রযন্ত্র তাকে বলেছিল যে বঙ্গবন্ধুকে যদি হত্যা করেন তো ওই দেশে পাকিস্তানের একটি জনবল, একটি মানুষ আর আমাদের দেশে ফিরতে পারবে না, কারণ তার এত বেশি জনপ্রিয়তা ছিল সেই সময়। এই পাকিস্তান শাসক গোষ্ঠী তৎকালীন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে শুরু করে বেছে বেছে আমাদের দেশটাকে বুদ্ধিজীবীদের হত্যা করে এই দেশের মেধা শূন্য করে আমাদের দেশটাকে পিছিয়ে দেওয়ার এক নীল নকশায় গেছিল। সেই কারণেই সাহিত্যিক, সাংবাদিক, শিক্ষক, উকিল থেকে শুরু করে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের এইভাবে নির্বিচারে হত্যাযজ্ঞ চালায়, যা সারা পৃথিবীর ইতিহাসে এক বিরল নজির, কিন্তু আসলে থেমে থাকেনি। এর বঙ্গবন্ধুর সপরিবারের সব হত্যার মধ্যে দিয়ে এই দেশকে আর একবার আমাদেরকে পঙ্গু করতে চেয়েছিল, সেটাও সম্ভব হয়নি। তার কন্যা এই দেশটাকে অনেক দূর নিয়ে গেছে। গতকালকে আমি একটি প্রোগ্রামে ছিলাম যে ট্রেন ইউরোপ আমেরিকাতে চলে, সেই ট্রেন বাংলাদেশ
চালু হচ্ছে, একটা বিরাট একটা ব্যাপার। যে ইনস্ট্রুমেন্ট দিল, এই যে দুধ থেকে শুরু করে যে কাঁচামাল, চাষির যে পণ্য, সেই পণ্য এখন আর এই ব্যাপারীদের কাছে আর বেচা লাগবে না। দীর্ঘদিনের এটা নাকি শেখ হাসিনার মাথায় ছিল। আমি অবাক হয়ে গেলাম যে একজন কৃষক 10 টাকা আলুতি পায় আর ব্যাপারীরা পায় কিনে নিয়ে যায় 20 টাকা লাভ করে 1 কেজিতে। এত ক্ষুদ্র জিনিস তার মাথায় ছিল, সেই কারণেই এখানে অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে 12 বাজার থেকে। এই কৃষক তার মাল হচ্ছে কিয়ারিং কন্ট্রাক্টরের মাধ্যমে, এজেন্টের মাধ্যমে সে নিয়ে যেয়ে সরাসরি ঢাকায় বিক্রি করতে পারবে। অর্থাৎ কোনো ফড়িয়া বা মধ্য সত্যবর্তী আর ভোগী আর এখানে থাকছে না। 12 বাজার স্টেশনে 40 বিঘা জমি আছে। এই 40 বিঘা জমি কালকে দেখে গিয়েছি, খুব তাড়াতাড়ি এখানে পুনরুদ্ধার কাজ শুরু হবে, বেদখল হয়ে আছে। তো আমার খুব ভালো লাগলো যে কৃষিজাত যে পণ্য আছে, দুধ আছে, এবং রংপুরে যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের যে মাংস কারখানা আছে, সেই প্রসেস কারখানা 12 বাজার হওয়ার একটা প্রস্তাবনা নিয়ে গেছে। এবং অনেকগুলো প্রস্তাবনা আছে, ফুল আছে, আমাদের পান আছে। আমি পানের কথা বললাম, বললে যে হ্যাঁ পানও দিতে পারবে কৃষক। টুকরি, টুকরি টুকরি করে নিয়ে যেতে পারবে। এখানে বসে কৃষকের যাই বিক্রি করতে হবে স্যার তা না, কৃষক ওখানে দিয়ে দেবে। এখানে তার থাকবে, এজেন্ট থাকবে, ওইখানেও তার এজেন্ট থাকবে স্যার। ধরেন 100 টাকার মাল বিক্রি করলে শতকরা তার 5% মানে 5 টাকা দেওয়া লাগবে বা 10 টাকা দেওয়া লাগবে, এরকম। সেইভাবে বললে উনি 2030 সালের ভিতরে ভারতবর্ষ ট্রেনে এত উন্নত, তার থেকে আমাদের ছাড়িয়ে যাবে, ট্রেনের এত আধুনিকায়ন আসতেছে। এবং এই যে লাগোস ট্রেন আমাদের ইন্ডিয়াতেও নাই। বললোর ভিতরে ফ্রিজিং থাকবে, মাছ থাকবে, মাংস থাকবে, দুধ থাকবে, সকল প্রকার কাঁচামাল এখান থেকে প্রসেস করে নিয়ে যাবে। তো আমার খুবই ভালো লেগেছে। তো আমি আর কথা বাড়াতে চাই না। আমি আজকে আপনাদের সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করছি। এর মধ্যে যদি করোনা ভাইরাসের টিকা চলে আসে, আমরা চেষ্টা করবো স্যার যে প্রাথমিকভাবে নিয়ে নেওয়ার জন্য। আর সবাই এখন একটু সাবধান থাকি। সবাই আল্লাহ সুস্বাস্থ্য মঙ্গল কামনা করুন। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ জনাব মোহাম্মদ রফিকুল ইসলামকে। স্বদেশ প্রত্যাবর্তন বিষয়ে আলোচনার অনেক প্রেক্ষাপট আছে। আমি সেই প্রেক্ষাপটের আলোকে এবার আলোচনায় অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি অত্র কলেজের সহকারী অধ্যাপক জনাব চঞ্চল সেন। বলো না কেন 1.5 মিনিট সরাসরি লাইভ সব জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আজকের এই কলেজের আয়োজনের সম্মানিত সভাপতি, কলেজের সুযোগ্য অধ্যক্ষ এবং আমার সহকর্মীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা। স্বদেশ প্রত্যাবর্তন বঙ্গবন্ধু 1971 সালে 10 মার্চ আমাদের দেশে আসে। 10 জানুয়ারি 1972। এইটাকে স্বদেশ প্রত্যাবর্তন দিবস, কিন্তু উনি কারাগার থেকে মুক্তি পান 8 জানুয়ারি। কিন্তু উনি লন্ডন হয়ে বাংলাদেশে আসছেন। প্রথমে উনি দিল্লিতে আসতে চাননি। সুদূর প্রসারী তার চিন্তা চেতনা ছিল যে উনি সরাসরি বলেছে আমি দিল্লি যাব না। উনি ওখান থেকে লন্ডন গেছেন, লন্ডন থেকে দিল্লি আসছে, দিল্লি থেকে বাংলাদেশে আসছে। কারণ উনি অনেকগুলো প্রশ্নকে এড়িয়ে যেতে চেয়েছে। ওনার শুধু এইটা প্রত্যাবর্তন দিবসের এই যে সুদূর আসতেই যে উনি যে আসলেন না দিল্লি হয়ে সরাসরি, তাহলে বাংলাদেশকে তাহলে নিয়ে উনি কত দূর তখন চিন্তা করেছে। উনি বাংলাদেশকে নিয়ে চিন্তা করছে যে একটা আধুনিক রাষ্ট্র হবে, যেখানে কোনো ভেদাভেদ থাকবে না, সব মানুষ থাকবে সমান অধিকার। আজ ওনার সুযোগ্য কন্যা সেইটা চেষ্টা করে যাচ্ছে। আর আমরা যারা আছি, আমাদের যদি সহযোগিতা থাকে, আমার বিশ্বাস দেশটা আরও এগিয়ে যাবে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ চঞ্চল সেন।
এই পর্যায়ে এই আলোচনা সভায় বক্তা হিসেবে বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি অত্র কলেজের সহকারী অধ্যাপক জনাব মাসুদ সাজ্জাদকে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, আজ 10 জানুয়ারি শহীদ নূর আলী কলেজ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত আজকের আলোচনা সভার সম্মানিত সভাপতি, তত্ত্ব কলেজের সুযোগ্য অধ্যক্ষ জনাব রাশেদ ছাত্রী, আমার সহকর্মীবৃন্দ, কলেজের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজ 10 জানুয়ারি 2021। এই দিনেই 1972 সালে বঙ্গবন্ধু পাকিস্তানি কারাগার থেকে মুক্ত হয়ে প্রথমে লন্ডন থেকে দিল্লি হয়ে বাংলাদেশে ফিরে আসে। বাঙালি জাতি 16 ডিসেম্বরে প্রথম স্বাধীনতা অর্জন করে। অনেকেই উল্লেখ করেছেন দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে বঙ্গবন্ধু সশরীরে বাংলাদেশে প্রত্যাবর্তন আজকের এই দিনে। অনেক গুরুত্বপূর্ণ আজকের এই দিন, কারণ অনেক বঙ্গবন্ধু যে বেঁচে থাকবেন, সশরীরে তার নিজ মাতৃভূমিতে ফিরে আসতে পারবেন, সকলের কাছে ছিল কল্পনার অতীত। কারণ তিনি ছিলেন ফাঁসির আসামি। তার কন্ডেম সেলে রাখা হয়েছে দীর্ঘ 290 দিন তিনি কারাগারে বন্দী ছিলেন। 25শে মার্চ কালো রাত্রে যখন পাক হানাদার বাহিনী নিরীহ বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে, তখন তিনি প্রথমে ওয়্যারলেসের মাধ্যমে চট্টগ্রামে আবুল কাশেম সন্দীপ এবং আব্দুল হান্নানের কাছে তার বার্তা পাঠান। সেখানে তিনি স্বাধীনতার ঘোষণা দেন। তবে 26 তারিখে একজন আর্মি পার্সন অর্থাৎ জিয়াউর রহমানের স্বাধীনতার পাঠ করা, এটা ছিল গুরুত্বপূর্ণ। স্বাধীনতা 27 তারিখে, এটা খুবই গুরুত্ব পায়, কারণ একজন আর্মি পার্সনের কাছ থেকে বাঙালি এই ঘোষণা পাওয়ার পরে আরো উজ্জীবিত হয়। তো বঙ্গবন্ধু 8ই জানুয়ারি পাকিস্তানি কারাগার থেকে মুক্তি পাওয়ার পর লন্ডন যান। ওখান থেকে দিল্লি আসেন। দিল্লির রেসকোর্স ময়দানে, রেসকোর্স না, প্যারেড গ্রাউন্ডে, ক্যান্টনমেন্টের ভিতরে ইন্দিরা গান্ধী তাকে সম্বর্ধনা দেন। তিনি কৃতজ্ঞতার সাথে ইন্দিরা গান্ধী, ভারতের জনগণ, ভারতের সশস্ত্র বাহিনী, অন্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং তিনি ইন্দিরা গান্ধীর সাথে আবেগ আপ্লুত হয়ে কিছু কথাবার্তা বলেন, যে আমাদের বাংলাদেশের মানুষের 1 কোটি মানুষকে তিনি আশ্রয় দিয়েছেন, খাদ্য দিয়ে, ট্রেনিং দিয়ে, যুদ্ধে সহায়তা করেছেন, তার সশস্ত্র বাহিনীকে দিয়ে তিনি কৃতজ্ঞতা জানান। তো ওখানে ইনাম আহমেদ চৌধুরীর একটা টক শোতে সেদিন দেখলাম যে বঙ্গবন্ধু সরাসরি বাংলাদেশে আসতে চেয়েছিলেন, কিন্তু অনেক প্রশ্নের মাধ্যমে তিনি দিল্লিতে গেছেন। সেখানে লন্ডন সরকার তাকে বিমান দিয়েছিলেন। তিনি লন্ডন থেকে দিল্লিতে যখন আসেন, ওই দিল্লি সরকার বা লন্ডনের ওই বিমানটাকে ওখান থেকে ছেড়ে দিয়ে ভারত সরকার একটা বিমান দিতে চেয়েছিলেন, যে সেখানে বঙ্গবন্ধুর জিনিসপত্র, অন্যদের জিনিসপত্র সব ভারতীয় বিমানে উঠেও গেছিলেন। যখন তিনি জানতে পারেন যে এই ব্যাপারটা, তখন তিনি অনেক প্রশ্নের সম্মুখীন হবেন। এই জন্যই তিনি তাদের প্রতি সম্মান জানিয়ে তিনি বলছেন, না, লন্ডন সরকার তো আমাকে বিমান দিয়েছেন, কেন আমি আর একটা নেব। তিনি অন্য কিছু বলেন, খুব কূট কৌশলে তিনি এটা এড়িয়ে দেন। আবার তাকে ভারতীয় বিমান থেকে মালপত্র নামিয়ে সেই লন্ডনের বিমানেই তিনি বাংলাদেশে আসেন। এসেই তিনি সরাসরি বিমানবন্দর থেকে লক্ষ লক্ষ মানুষ, আমরা জানি, টেলিভিশনে দেখি যে লক্ষ লক্ষ মানুষ তাকে স্বাগত জানান। তিনি প্রথমে এসে কিন্তু তার মাটিতে চুমু খান, আপনারা খেয়াল করে দেখবেন। তারপরে তাজউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের যারা কেন্দ্রীয় নেতারা ছিলেন, তাকে ধরে তিনি আবেগ আপ্লুত হয়ে যান। তো ওখান থেকে সরাসরি রেসকোর্স ময়দানে চলে আসেন। আসতে 3 ঘন্টা সময় লাগে।
এয়ারপোর্ট থেকে, তখন সম্ভবত তেজগাঁও বিমানবন্দর আরও কাছে ছিল, তো ওখান থেকে রেসকোর্স ময়দানে আসতে 3 ঘন্টা সময় লাগে। এবং তিনি সেই আবেগ আপ্লুত হয়ে প্রথমে এই দেশের কিভাবে উন্নয়ন করা যায় সেই কথাই তিনি উল্লেখ করেন এবং কৃতজ্ঞতা জানান যারা একটা বিশ্ববিখ্যাত একটা সশস্ত্র বাহিনীর বিরুদ্ধে, পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে মাত্র 9 মাসে যে বাঙালি নিরস্ত্র বাঙালি ওই গাদা বন্দুক বা 303 রাইফেল এইসব দিয়ে একটা বিখ্যাত সেনাবাহিনীর বিরুদ্ধে মাত্র 9 মাসে যুদ্ধ করে জয়লাভ করেছে, বাঙালিদের প্রতি কৃতজ্ঞতা জানান। আরও অনেক ভাষণ তো আপনারা শুনেছেন তার বক্তব্য। তো বঙ্গবন্ধুর যে সশরীরে বাংলাদেশে আসা, এটা আসলেই খুব বিরল ঘটনা, কারণ ওই সময়ে পাকিস্তানিরা অনেকেই মেরে ফেলার জন্য চেষ্টা করছেন, কিন্তু বিশ্ব নেতাদের চাপ এবং আন্তর্জাতিক চাপে যেসব বিশ্বের বড় বড় দেশের নেতারা তার জীবনের হুমকি যাতে না হয় তার জন্য সবসময় খোঁজ খবর করেন, পাকিস্তানিদের প্রতি প্রবল চাপ প্রয়োগ করেন যে কোনো অবস্থাতে যখন তাকে হত্যা করা না হয়। এই বিশ্ব নেতাদের চাপের কাছে নতি স্বীকার করে পাকিস্তান সরকার বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়। তো আজকে সেই 10ই জানুয়ারি বঙ্গবন্ধু তার পরবর্তী সব ভাষণে আপনারা দেখবেন যে সে দেশের মানুষের কথা সবসময় চিন্তা করেছেন, তার কর্মচারীদেরকে তিনি থ্রেট করেছেন, সবচেয়ে একদম কৃষক শ্রমিক যারা সাধারণ মানুষের কথা তিনি বলেছেন, যার 23 বছরের যে পাকিস্তানি শাসক শ্রেণীর যে অত্যাচার তিনি সবই জানতেন। তো বাঙালির যখন স্বাধীন হলো তখন তিনি চেয়েছেন যে বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার জন্য। এই জন্যই কিন্তু তিনি 75 সালের দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি দেন বাকশাল। অনেকেই যারা আওয়ামী লীগের নেতারাই জানে না বাকশাল কি, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। তিনি একটা সময় ভিত্তিক একটা ব্যবস্থা তিনি করতেছিলেন, সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় যে প্রেক্ষাপট সেইভাবে যে কৃষক তার জমিকে তিনি 3 ভাগে ভাগ করেছিলেন। সরকার সব কৃষি যন্ত্রপাতি সার বীজ সব দেবে, কৃষক যার যেরকম বড় বড় এলাকা হিসেবে জমির ওই ছোট ছোট খণ্ড থাকবে। যে অঞ্চলে আপনারা জানেন যে ওই সময় ব্যাপক হারে ডিপ টিউবওয়েল উঠছিল, ওই অঞ্চলগুলো সব কৃষির আওতায় নিয়ে আসে, যার যেরকম জমির অংশ থাকবে সে সেই রকম হিস্সা পাবে, শ্রমিক কাজ করবে সে তার ন্যায্য মূল্য পাবে। আর জমির যার মালিক 3 ভাগে ভাগ হবে, এক সরকার ওই যে কৃষি যন্ত্রপাতি সার বীজ দিচ্ছে পানি দিচ্ছে, সরকার পাবে একটা, কৃষক পাবে একটা, যারা শ্রমিক যারা কাজ করবে তারা একটা পাবে অংশ, আর যার জমি সে পাবে একটা। এই 3 ভাগে শ্রমিকরাও এইভাবে কলকারখানাগুলোকে তিনি এইভাবে পরিচালিত করার জন্য 25শে জানুয়ারি 1975 সালে এই বাকশাল গঠন করেন। বাকশাল মনে করেন বাকশাল কি একটা জিনিস, অনেকেই জানেই না বাকশালটা কি। এটা বঙ্গবন্ধুর দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি। তার ভাষণে আপনারা শুনবেন যে আমি দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি জানেন যে মানে তিনি 72 সালের 10ই জানুয়ারি আসার পর থেকে এই বাংলাদেশের যে বিশেষ করে আমলাদের যে আর ওই যারা যে যেখানে মানে অফিসে অধিষ্ঠিত ছিল তাদের কর্মকাণ্ড দেখে তিনি বীতশ্রদ্ধ হয়ে যায়। তখনই কিন্তু সমাজতান্ত্রিক শাসন ব্যবস্থার দিকে যান এবং দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি বাকশাল কর্মসূচি। এটা বাকশাল একটা কর্মসূচি তিনি দেখতে চেয়েছিলেন যে কেমন হয়, কিন্তু তার আগেই তো দেখার আগেই তো 75 সালে 15ই আগস্ট এদেশেরই কিছু কুলাঙ্গা বঙ্গবন্ধুকে হত্যা করছে, যারা পাকিস্তানি যে শাসক গোষ্ঠী যাকে তার ক্ষতি করেনি, অথচ আমাদের মতো এই বাঙালি কুলাঙ্গারি তাকে সপরিবারে নির্মমভাবে নিহত করে, তার সপরিবার সহ। এই কলঙ্কজনক অধ্যায় আমাদের জন্য সত্যিই দুঃখজনক। তো বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন আজকের এই দিনে বঙ্গবন্ধু তার পরিবার পরিজন
তেসরা নভেম্বর জাতীয় চার নেতা সহ মহান মুক্তিযুদ্ধে যারা তাদের প্রাণের রক্ত বিসর্জনে দেশকে মুক্ত করেছিলেন, স্বাধীন করেছিলেন, স্বাধীনতার পরবর্তীতে যারা দেশ মাতৃকাত্তরে তাদের মূল্যবান প্রাণ বিসর্জন দিয়েছেন, সবার আত্মার মাগফিরাত কামনা করি। আমরা যারা এখানে আছি সবাই সময় দিয়েছেন, সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ সহকারী অধ্যাপক জনাব মাসুদ সাজ্জাদকে। আমরা এই আলোচনা সভার সর্বশেষ পর্যায়ে এসে পৌঁছেছি। আজকের এই আলোচনা সভা যিনি সভাপতিত্ব করছেন অত্র কলেজের অধ্যক্ষ জনাব রাশেদ সাত্তার তরু, আমি তাকে তার সভাপতির বক্তব্য প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে শহীদুল আলী কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার উপস্থিত আমার সকল সহকর্মীকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমি বক্তব্যের শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় চার নেতা, 30 লক্ষ শহীদ এবং 15ই আগস্ট যে সমস্ত ব্যক্তি শহীদ হয়েছিলেন তার সবার আত্মার মাগফিরাত কামনা করে বক্তব্য শুরু করছি। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ অঙ্গাঙ্গি হয়ে জড়িত। বাংলাদেশের ইতিহাস পড়তে গেলে বঙ্গবন্ধুর জীবনে জানা যায়, আর বঙ্গবন্ধুর জীবনে পড়তে গেলে বাংলাদেশের ইতিহাস আমাদের জানা যায়। একটি মানুষ তার সমগ্র জীবনটা উনি ব্যয় করেছিলেন বাংলাদেশকে নিয়েই। তার জীবনকালকে যদি আমরা দুই ভাগে বিভক্ত করি তাহলে দেখব যে 1920 সাল থেকে 1971 সাল এই একটা অধ্যায়, তারপরে 1972 থেকে 1975 সালে 15ই আগস্ট একটি অধ্যায়। 55 বছর জীবন, সেই জীবনের 14 বছর উনি জেল খেটেছিলেন। সেই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। 1947 সালে যখন ভারত ভাগ হয়ে দুইটা দেশ হয়, একটি ভারত আর একটি পাকিস্তান। পাকিস্তান নামে যে দেশটি হয় সেটা অদ্ভুত একটি দেশ। এর দুইটি অঞ্চল, একটি পশ্চিম পাকিস্তান, একটি পূর্ব পাকিস্তান। দুই দেশের মাঝখানে মাইল হিসেবে 1100 মাইল দূরে। দুই দেশের শুধু মিল একটি জায়গায়, ধর্ম। দুই এলাকার মানুষ, এরা সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, এই একটাই। ভাষা, শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি কোনো দিক থেকেই সেটা ছিল না। কিন্তু এদেশের মানুষরাই পাকিস্তান আন্দোলন করেছিলেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু পাকিস্তান আন্দোলনে যোগদান করেছিলেন। 1947 সালেই পাকিস্তান প্রতিষ্ঠার পর এদেশের পূর্ব বাংলা জনগণের আশাভঙ্গ শুরু হয়। আমরা জানি যে ভাষা আন্দোলনে প্রথমে আমরা ধাক্কা খাই। পাকিস্তানের জনসংখ্যার 54% বাঙালি আর 46% বিভিন্ন ধর্মের লোক, বিভিন্ন ভাষার লোক। তার মধ্যে সর্বোচ্চ 8% উর্দুভাষী। সমগ্র পাকিস্তানের সর্বোচ্চ 6 থেকে 8% উর্দুভাষী। সেই সংখ্যালঘু ভাষাকে রাষ্ট্রভাষা করার জন্য পশ্চিম পাকিস্তানের প্রথম যে শুরু করে, তার বিরুদ্ধে আমাদের সে আন্দোলন, বঙ্গবন্ধু জড়িত ছিলেন। এবার 1954 সালের প্রাদেশিক পরিষদ নির্বাচন, 1962 সালে যে শিক্ষা যে আন্দোলন, 1965 সালের পর 1966 সালে বঙ্গবন্ধু যে ঐতিহাসিক স্বাধীনতা ঘোষণা, আমরা জানি 1968 সালে আগরতলা ষড়যন্ত্র মামলা, 1969 সালে গণহত্যা, 70 সালে সাধারণ নির্বাচন এবং 71 সালের ঐতিহাসিক আমাদের যে মুক্তি সংগ্রাম, সমস্ত ক্ষেত্রে বঙ্গবন্ধু নেতৃত্ব দিয়েছেন। এবং নেতৃত্ব দেওয়ার জন্য আমি আগেই বলেছি 14 বছর উনি জেল খেটেছেন। ওনার সমস্ত জীবনের সাধনা ছিল কীভাবে এই অঞ্চলকে, এই বাংলা, পূর্ব বাংলাকে, এই পূর্ব পাকিস্তানকে স্বাধীন করা যায়। সেই চেষ্টায় উনি আমরা দেখেছি 70 সালের নির্বাচনের ঐতিহাসিক জয়ের মাধ্যমে তিনি তার সাংবিধানিক অধিকার পাইছিলেন। তারই পরিপ্রেক্ষিতে 7ই মার্চে উনি তার সেই বিখ্যাত ভাষণ দিয়েছিলেন, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম। আমরা আমাদের সহকর্মীরা বলেছেন যে 25শে মার্চে পাকিস্তান বাহিনী যে অপারেশন সার্চ লাইট শুরু করে, তারপর প্রথমেই বঙ্গবন্ধু গ্রেফতার হয়। তার পাশে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেছেন, তারপর বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় পাকিস্তানে। দীর্ঘ 9 মাস তাকে তার বিচার চলছিল, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। উনি বলেছিলেন যে আমাকে মেরে ফেলো,
আপত্তি নাই, কিন্তু আমার লাশটা যেন বাংলায় পাঠিয়ে দেওয়া হয়। 1971 সালে 16 ডিসেম্বর যখন দেশ স্বাধীন হয়, তখন 93,000 পাকিস্তানি সৈন্য এদেশে কিন্তু বন্দী ছিল। পাকিস্তান কর্তৃপক্ষ কিন্তু এটা মাথায় রাখছিল। তারা কিন্তু বঙ্গবন্ধুর মুক্তির ব্যাপারে যে চাপ ছিল, সে চাপও ছিল, পাশাপাশি এই 93,000 সৈন্যকে মুক্ত করার জন্য তারা বঙ্গবন্ধুকে মুক্তি দিয়েছিল। আমার সহকর্মী বলেছেন যে বঙ্গবন্ধু কিন্তু সরাসরি ভারতে আসেননি, উনি লন্ডন গিয়ে ভারত গিয়ে তারপরে তার প্রিয় জন্মভূমিতে এসেছেন। এবং উনি কিন্তু একটা শর্ত দিয়েছিলেন যে আমি কিন্তু বাংলাদেশে যাবো দিনের বেলায় যাব। সেই ইতিহাস আমরা কম বেশি সবাই জানি। তাহলে বঙ্গবন্ধু তার যে প্রথম অধ্যায় যে দেশের স্বাধীনতা উনি দিয়ে দিলেন, তাহলে উনি তো একটা দেশের একটা জাতীয় পতাকা দেশের জাতীয় সঙ্গীত দেশের যে দেশ, কিন্তু সেই দেশটা ছিল যুদ্ধ বিধ্বস্ত দেশ। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের পূর্বে আমার জানা মতে মনে হয় 5টি দেশ তখন বাংলাদেশে স্বীকৃতি দেয় নাই। প্রথম দিয়েছিল ভুটান, তারপর দিয়েছিল ভারত, ডিসেম্বর মাসে দিয়েছিল। বঙ্গবন্ধু, অনেকে বলে যে বঙ্গবন্ধু যদি পাকিস্তানের কারাগারে মারা দিতেন তাহলে হয়তো উনি সারা জীবন বীর হয়ে থাকতেন। উনি হয়তো বীর হয়ে থাকতেন, কিন্তু জাতি কিন্তু পঙ্গু হয়ে থাকতো আমার ধারণা। বঙ্গবন্ধু স্বদেশ প্রত্যাবর্তনের পরে যে কাজগুলো উনি হাতে দিয়েছিলেন তারই কিন্তু ধারাবাহিকতা ওনারই সুযোগ্যতা মাননীয় প্রধানমন্ত্রী এখন বাস্তবায়ন করছেন। আমরা দেখেছি বঙ্গবন্ধুর যে 3.5 বছর সংক্ষিপ্ত যে শাসনকাল, সেই শাসনকালে একটু চোখ বুঝে দেখেন তো কেমন ছিল। প্রথম উনি যখন আসলেন, সারা দেশ একটা শ্মশান বলা যায়, আমরা বলি যে 30 লক্ষ লোক শহীদ হয়েছে। মানুষের মানে অবকাঠামো বলতে কোনো ছিল না, রাস্তাঘাট ব্রিজ কোনো কিছু ছিল না, দেশের কোনো রিজার্ভ নাই, কোনো বৈদেশিক মুদ্রা নাই, কোনো অন্য বস্ত্র সময় সবকিছু সমস্যা। সেই অবস্থায় উনি শাসনভার হাতে দিয়েছিলেন। বিশ্বের ইতিহাসে এমন কোনো নজির নাই 1 বছরের মাথায় শাসনতন্ত্র দেওয়া। ওই শাসনতন্ত্র দিয়েছিলেন 1 বছরের কিছু বেশি প্রায় সাধারণ নির্বাচন দিয়েছিলেন। জাতিসংঘের সদস্যপদ লাভের জন্য দীর্ঘ 3 বছর বঙ্গবন্ধু সংগ্রাম করেছেন। OIC সদস্যপদ দিয়েছেন, পাকিস্তান সরকার তাকে স্বীকৃতি দিয়েছে। জরুরিপেক্ষ আন্দোলনের সদস্য হয়েছিলেন। শিক্ষা ব্যাপারে উনি ডাক্তার কুদরত খোদা শিক্ষা কমিশন গঠন করেছিলেন। অর্থনীতির ব্যাপারে সমস্ত ব্যাপারেই উনি হাত দিয়েছিলেন, উনি সূচনা করছিলেন। তাহলে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন যেটা আমরা বলছি, এর তাৎপর্যটা কি? যে একটি ব্যক্তি উনি পাকিস্তান থেকে মুক্তি বাংলাদেশে, উনি তো প্রেসিডেন্ট ছিলেন, প্রেসিডেন্ট, আর প্রধানমন্ত্রী ছিল আরেকজন বাংলাদেশের খুব নাম করা ব্যক্তিত্ব যারা তাজউদ্দিন আহমেদ। উনি যার নেতৃত্বে বাংলাদেশ যুদ্ধ কিন্তু জয় হয়েছিল তাজউদ্দিন আহমেদ নেতৃত্বে, যখন বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগারে ছিলেন। তো উনি তো প্রধানমন্ত্রী পদ না নিতে পারতেন, প্রেসিডেন্ট পদ তো আরামের পদ। আমরা জানি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট পদের কিন্তু বাংলাদেশের 1972 সালের সংবিধান হিসাবে প্রেসিডেন্ট পদের কিন্তু খুব একটা কোনো নাই, উনি সাংবিধানিক প্রধান। উনি 10 তারিখে এসে 12 তারিখের প্রধানের পদ গ্রহণ করেছিলেন, কারণ উনি কিন্তু দেশটাকে স্বাধীন করার জন্য না, এদেশের জনগণের মুক্তির জন্য উনি যে অর্থনৈতিক আন্দোলন, যে দ্বিতীয় বিপ্লব, সেটা শুরু করার জন্যই কিন্তু উনি প্রধান পদ গ্রহণ করেছিলেন। এবং প্রথমেই উনি নজর দিয়েছিলেন যে বিশ্বের কাছ থেকে বাংলাদেশের স্বীকৃতি আদায় করা, জাতিসংঘ সদস্য হওয়া এবং বাংলাদেশের জনগণের অর্থনৈতিক মুক্তির জন্য এই যার সূচনা উনি করেছিলেন। বঙ্গবন্ধুর 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে মানে মনে ফেরার সঙ্গে সঙ্গে যেটা থেমে গেছিল, 21 বছর বাংলাদেশ পিছিয়ে গেছিল, আবার সে পাকিস্তান ভাবধারে চলে গেছিল। বঙ্গবন্ধু শুধু তখন না, জননেত্রী শেখ হাসিনা সেটা আবার সেই পিতার আদর্শকেই সামনে রেখে এই যে উন্নয়ন আমরা দেখছি, সেই উন্নয়নগুলো বঙ্গবন্ধু সূচনা করছিলেন। তা আমাদের এই যে বঙ্গবন্ধুর সদস্য জীবনী, বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস এবং বঙ্গবন্ধু দেশে ফিরে আসার পর যে সূচনা করছিলেন, এগুলো আমাদের নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। তাহলে কিন্তু যে কথা বলা হয় যে স্বাধীনতা অর্জন করা থেকে স্বাধীনতা রক্ষা করা কঠিন, আমরা যদি নতুন প্রজন্মকে বঙ্গবন্ধুর জীবনী আমরা আলোচনা করতে পারি, তাহলে আমার বিশ্বাস যে এই স্বাধীনতা তারাই রক্ষা করবে। পরিশেষে আমি সকল সহকর্মীকে ধন্যবাদ জানাই যে সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই যে নোটিশ করা হয়েছে, সেই নোটিশে সবাই আসছেন, এসে আমাদের আলোচনার সময় অংশগ্রহণ করেছেন, ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমি আবারও সবার সুস্বাস্থ্য কামনা করে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ এবং আলোচনা সভা সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ।